অবরুদ্ধ নিশীথ পর্ব ১০ লেখিকা তেজস্মিতা মুর্তজা। আর আমি প্রীতম বলছি। সকাল ৯টা বাজছে। হামজার ঘুম ভাঙল জয়ের গলা ভাঙা গানের স্বরে। পুরো বাড়িতে তার গানের স্বর প্রতিধ্বনিত হচ্ছে। হিড়িক বেঁধে গেছে যেন গানের। সে কোনো সময় বিষণ্ণ থাকে না। সিচুয়েশন যেমনই হোক, অল টাইম চিল, এটা তার স্লোগান। যে কোনো পরিস্থিতিতে ইচ্ছে মতো আচরণ করে পরিবেশের রং বদলানোর দক্ষ হাত রয়েছে। ভেসে আসছে টুংটাং গিটারের সুর আর আধ ভাঙা গলায় তোলা সুর। মনে পড়ে বারবার সময়ের কারবার, রাস্তারা ফেরবার হারিয়েছে আজ। চাওয়াদের শেষ নেই, জানি তবু পারি কই চড়ে বসি বারবার স্বপ্ন জাহাজ। চাইলে চলে যা যদি না থাকে উপায়, সুতোয় বাঁধা জীবন ছেড়ে পালাবি কোথায়। হাতের ব্যান্ডেজ নিয়ে শুরু করে দিয়েছে টুংটাং গিটার বাজানো। নড়তে চড়তেই হামজার মুখ চোখ কুঁচকে উঠল গায়ের ব্যথায়। পাশ ফিরে দেখল রিমি নেই। প্রতিদিনের ব্যাপার, তবে অস্বাভাবিক হলো। রাত থেকে মেয়েটা কথা বলছে না। সে যে এতখানি জখম হয়েছে তাতে কোনো ব্যতিব্যস্ততা দেখায়নি, আর না কথা বলেছে। সকালে উঠে চুপচাপ রান্নাঘরে চলে গেছে। একবার ডাকেও নি, অথবা কাছেও আসেনি। জিজ্ঞেস অব্দি করেনি এসব কি করে হলো, কতটা ব্যথা পেয়েছেন। কম্বল সরিয়ে উঠে বসলো বিছানার উপর। গলা বাড়িয়ে ডাকলো, জয়, জয়, এদিকে আয়, জয়। গানের আওয়াজ থামল। জয় গিটার রেখে বারান্দার মোড়া থেকে উঠে দাঁড়ালো। পরক্ষণে অদিষ্ট হয়ে চেঁচালো, চালু হয়ে গেছে তোমার ভাঙা রেডিও, ওটা থামাও তো, ঘ্যার ঘ্যার করছে। হামজার রুমে ঢুকে সোজা গিয়ে ধপ করে শুয়ে পড়ল বিছানার উপর হামজার পাশে। হামজা জিজ্ঞেস করল, আমার ডাক শুনতে ভাঙা রেডিওর মতো ঘ্যার ঘ্যার লাগছে? জয় চোখ বুজেছিল। ওভাবেই বলল, এত ভালোও লাগে না শুনতে। ওই ধরো। কুশন তুলে মুখের ওপর ছুঁড়ে মারল হামজা। তার চেয়েও খারাপ। কিসের মতো লাগে তাইলে? সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠে দাঁড়ালো জয়। বললে চাকরি থাকবে না? চাকরি তোর এমনিতেও থাকবে না। আমি যদি তোর গানের গুণগান করি, তুই তো মেয়ে লোকের মতো হাত পা ঝরে কাঁদতে লেগে যাবি। সেই হিসেবে আর হারুন ফাটা মার্কা গলায় গান গাইবি না। বাড়ি থেকে পাছায় লাথি মেরে বের করবো তোকে। জয় ভাব নিয়ে 3/4 প্যান্টের পকেটে এক হাত রেখে দাঁড়ালো। তোমার বাপের এই ঘুন পোকা ধরা ভেংরি বাড়িতে আমি আছি, শুক্রিয়া আদায় করো। বিশাল কামাই করছিস থেকে, যা ভাগ। ও তুমি বুঝবা না ব্রো, মামির কাছে জিজ্ঞেস করো, সে বুঝিয়ে দেবে। আমি হলাম সোনার ডিম দেয়া রাজহাঁস। অকপটে খোঁচা মারা কথা বলে দাঁড়িয়ে রইল জয়। হামজা হাই তুলে বলল, যা, গিয়ে পড়তে বস। তার আগে ওখান থেকে আমার তোয়ালেটা দে। জয় চোখ ছোট করে তাকায়। কেন, তুমি উঠতে পারছো না? পরনে কোনো জায়গা টাইয়া নাই নাকি? এক লাফে বিছানা থেকে নামলো হামজা। দাঁত খিঁচল। এদিকে আয় হারামি, তোর জাইয়া খুলে তোকে শহর ঘুরিয়ে আনবো আজ আমি। দৌড়ে ঘর ছাড়তে ছাড়তে জয় চেঁচায়, ছি ভাই, ছোট ভাইয়ের ইজ্জত মানে জাইয়া নিয়ে টান পাড়াপাড়ি করতে বাঁধলো না তোমার? আমি ভার্জিন একটা সরল সহজ নিরীহ ছেলে ভাই, সব রেখে সোজা জাইয়াতে হামলা। নাউজুবিল্লাহ, এই মুখ আর সমাজে দেখানোর যোগ্য রাখলে না আমার। পা থামিয়ে হেসে ফেলল হামজা। হাতের কুশনটা সজোরে ছুঁড়ে মারল। ততক্ষণে জয় রুম ছেড়ে বেরিয়ে গেছে। গোসলে যাবার জন্য তোয়ালে ঘাড়ে করে রিমিকে ডাকলো কয়েকবার। কোনো জবাব এলো না। বরং খানিক বাদে তরু এলো। কি হয়েছে বড় ভাইয়া, কিছু দরকার? গম্ভীর চেহারায় মাথা দুলালো হামজা। হুম, তোর ভাবিকে দরকার। মুখ লুকিয়ে ফিক করে ঠোঁট চেপে হেসে ফেলল তরু। দ্রুত বেরিয়ে গেল রুম ছেড়ে। কিছুক্ষণ বাদে রিমি এলো। তার মুখ ভার। এসেই বিছানা গোটাতে শুরু করে রিমি। হামজা এগিয়ে গিয়ে পেছন থেকে জাপটে ধরল রিমিকে। কাঁধের ওপর থুতনি ঘষে বলল, কি হয়েছে ম্যাডামের? কথা না বলার ব্রত রেখেছেন নাকি? রিমি ছাড়ানোর চেষ্টা করলো হামজাকে। হামজা আরও শক্ত করে পেট চেপে ধরল। তার লোমশ বুকটা ঠেকল রিমির পিঠে। দমল না রিমি। মুচড়া মুচড়ি করছে খুব। হামজা এবার রিমির হাত দুটো মুঠো করে চেপে ধরে নিজের দিকে ঘোরালো। হামজার বিশাল দই শরীরের তুলনায় নেহাত ছোটখাটো অভিমানিনী মেয়েটা। হামজা কপট চিপিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে, এমন করছো কেন? আমার দিকে তাকাও। রিমি। তীক্ষ্ণ চোখে তাকায় রিমি। জবাবদিহি চার মতো শক্ত মুখে বলল, মাজার ভাইকে মেরেছেন আপনি? কেন? হামজা নরম হলো। ব্যান্ডেজ করা হাতটা শিথিল করে
রিমি থুতনিতে বোলাতে বোলাতে বলল, তোমাকে বলেছি না আমার কাজ এবং পার্টির ব্যাপারে না ভাবতে। এসব বিষয় তোমার মাথায় রাখতে হবে না। এই নিয়ে রাগ করে আছো? আমার দিকে তাকাও, এদিকে দেখো। থুতনি উঁচিয়ে ধরল হামজা। এবার যেন ক্ষোভ ঝরে পড়ল রিমির গলা দিয়ে। তড়াক করে মুখ সরিয়ে নিল। আপনার পার্টির ব্যাপার? এটা আপনার পার্টির ব্যাপার বলে মনে হয়? মাঝার আমার চাচাতো ভাই। জোর গলায় বলল। হুট করে হামজা শক্ত হলো যেন, ঘাড় কাত করল। আর আমি? আর আপনি অমানুষ স্বামী আমার, তাই তো? মাঝারকে ওভাবে কেন মেরেছেন জানোয়ারের মতো? আমার ক্ষতগুলো নজরে আসছে না তোমার? আপনার ক্ষত? সেটা মাঝারকে মারতে না গেলে তো হতো না। ওকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। কতটা মারলে তা করতে হয়? কি মার মেরেছেন ওকে? মেরে ফেলতে চেয়েছিলেন? ও আপনাকে আগেই মেরেছে? নাকি আপনার জানোয়ার মার্কা হাত থেকে নিজের রক্ষা করতে আপনাকে আঘাত করেছে? হামজা শাসিয়ে উঠল। চোখ লাল হয়ে উঠল তার। ওভাবেই চিবিয়ে বলল, মাজাহার জয়কে মেরেছে। তুমি বেশি কথা বলছো রিমি। একদম ঠিক বলেছেন নেতাবাবু। আজ একটুও কম কথা বলার ইচ্ছে নেই আমার। জয়কে মেরেছে বলে আপনি ওকে মেরে ফেলার মতো করে মারবেন? কথা শেষ না হতেই বলে উঠল হামজা, জীবিত কবর খুঁড়ে মাটি দিয়ে দেবো। বুঝেছো তুমি? কেউ জয়ের গায়ে হাত লাগালে তার হাতটা গুঁড়ো করে ফেলবো ভেঙে। চিবিয়ে উঠল হামজা। বাহ, বাহ নেতাবাবু, জয়ের সামনে সবাই পর। আর আপনি আপনার শীতল সবের বিপরীতে এক পশুর সমান। কেউ আপনার কেউ না। আমাকেও চিনতে পারছেন না? জয় এতই আপন আপনার? তুমি তোমার নিজের কথা বলনি রিমি। মাঝাহারের হয়ে উকালতি করছো, দরদ দেখাচ্ছ। কেন? সে তোমার চাচাতো ভাই বলে? ওয়েল, তাহলে জয় আমার জান। এবার বোঝো, ওর শরীর থেকে রক্ত ঝরলে আমার কোথায় ব্যথা লাগে। তোমার চাচাতো ভাইকে বলে দিও, দরকার পড়লে আমাকে যেন কুপিয়ে 4 ভাগ করে ফেলে, আমার উপর রাগ থাকলে। কিন্তু জয়ের গায়ে আঁচ লাগলে জীবন্ত পুড়িয়ে ফেলবো। রিমি অবাক হওয়ার সাথে সাথে কেঁদে ফেলল। গলা ও থুতনি ভেঙে এলো তার। তার মানে আপনার কাছে নিজের অথবা আমার কোনো মূল্য নেই? এগিয়ে এসে হামজার ব্যান্ডেজ করা কবজিতে হাত রাখলো আলতো করে। আপনার কিছু হলেও সমস্যা নেই। আমি তারপর ভেসে বেড়াবো আপনাকে ছাড়া, তাতেও সমস্যা নেই আপনার? শুধু জয়ের কিছু হলে ব্যথা লাগে আপনার বুকে? অবুঝের মতো কথা বলো না। হামজা নরম হয়ে উঠল, যেন রিমির কান্না ভেজা মুখের দিকে চেয়ে। অবুঝের মতো তো এতদিন ছিলাম। আজ প্রথমবার বুঝলাম আমার জায়গাটা কোথায় আপনার জীবনে। আমি শুধুই একটা অপশান অথবা উদ্বস্ত হয়ে রয়ে গেছে আপনার কাছে। সামান্য এক জয়ের জায়গা নিতে পারিনি আপনার ভেতরে। হামজা ছটফটিয়ে উঠল। আমায় রাগিও না রিমি। এই চিনেছ এতদিনে আমায়। একটা মানুষের ভেতরে সবার জন্য আলাদা আলাদা স্থান থাকে। জয়ের জন্য তেমনই আলাদা একটা বিশেষ স্থান আছে আমার ভেতরে। তার মানে এই নয় তোমাকে আমি ভালোবাসি না। ভালোবেসেই বিয়ে করে এনেছিলাম। ভুলে বসেছো সব? এক চাচাতো ভাইয়ের খাতিরে তুমি আমার অবস্থান ভুলে যাচ্ছ মনে হয়? আপনিও তো জয়ের সামনে আমার অবস্থান ভুলে বসেছেন। শুরুটা কাল রাত থেকে তুমি করেছো রিমি। আমি যখন জখম হয়ে রুমে এলাম, তোমাকে ডেকেও বারান্দা থেকে রুমে আনতে পারিনি। শরীরে ব্যথা নিয়ে ওভাবেই কাতরাতে কাতরাতে শুয়ে পড়েছি। তারপর টের পেয়েছিলে? জয় উঠে এসে কম্বল টেনে দিয়ে ব্যথার ওষুধ খাইয়ে আবার একচোট ঝগড়া করে গিয়েছে রুম থেকে। জয় আমার জীবনে বিশেষ কিছু, এটা অনস্বীকার্য সত্য। বিশেষ নয়, গোটাটাই ওর আপনি। না বুঝে কথা বলো না। জয় পুরো দুনিয়ার জন্য জঘন্য এক ব্যক্তিত্ব হয়ে উঠলেও সেদিনও আমার কাছে এবং চিরদিনও আদরের। লোকের সাপেক্ষে না, আমার সাপেক্ষে বিচার করলে ওকে ভালোবাসা আমার জন্য জায়েজ। কোনোদিন ওর শার্টটা খুলে পিঠের দিকে নজর দিও, দেখতে পাবে এখনও দগদগে একটা ঘায়ের দাগ বই নিয়ে বেড়াচ্ছে পিঠে। যখন তুমি এসেছিলে না আমার জীবনে তোমার ভালোবাসা নিয়ে, যখন নেতা হয়ে উঠিনি আমি, ভিসি নির্বাচনের আগের রাতে, সেকালেও জয় নিজের শরীরে গুলি খেতে আমার সামনে এসে পিঠ পেতে দিয়েছিল। যখন আমি ছাত্র নেতা হয়ে উঠিনি, ওর সেই পিঠ পেতে খাওয়া গুলি আজ আমায় বাঁচিয়ে না রাখলে তোমার ভালোবাসা অব্দি পৌঁছাতাম না আমি। তার আগে আমার কিচ্ছা ফুরিয়ে যেত। আমার বুকের গুলি পিঠে খাওয়া ওই নষ্ট ছেলেটাকে এই হামজা পাটোয়ারি খুব ভালোবাসে। ও আমার ফুফাতো ভাই না, আমার জান। পরবর্তীতে তুমি ওর বিপক্ষে কোনোদিন কথা বলতে এসো না। আমি চাই না এ নিয়ে কোনো ভাগাভাগি হোক। আমার জীবনে জয়ের তুলনা শুধু জয়। ও আসলেই আমার বিজয়। জয়। রিমি কেন জানি ফুঁপিয়ে উঠল। জেদি অভিমানী মেয়ে এসবের কিছু বুঝলো নাকি নিজের ভাবনাতে অটল রইল, কে জানে। হামজা দুটো শ্বাস নিয়ে রিমির একদম কাছে গিয়ে দাঁড়ালো। রাজনীতিবিদের বউ হতে গেলে বহু পারিপার্শ্বিক বুঝ আর ধৈর্য থাকতে হয়। আমি ভাবতাম তোমার তা আছে। আজ তা ভুল লাগছে। মাঝার তোমার চাচাতো ভাই হওয়ার আগে আমার প্রতিপক্ষ। তার সঙ্গে ঝামেল হলে তুমি তোমার স্বামী অথবা ভাই কার পক্ষে থাকবে সেটা তোমার বিষয়। কিন্তু আমি আমার গতিবিধি থেকে পিছু পা হতে পারি না। রাজনীতিতে চলতে গেলে
বহু সম্পর্ক জবাই করে সামনে এগোতে হয়, এক পা করে। তাই করে এগিয়েছি। তাহলে জয়কে জবাই করেননি কেন আজও? ওর সাথেকার সম্পর্ককে জবাই করবেন কবে? কপাল জড়িয়ে ফেলল হামজা। খানিক পরে ধাতস্থ হয়ে জবাব দিল, ও কখনো আমার পথে বাধা হয়ে আসেনি। আর যদি আসে? কিছুক্ষণ রিমির জেদি মুখের দিকে চেয়ে কেন যেন হেসে ফেলল হামজা। তুমি দেখছি জয়কে নিজের সতীনের মতো হিংসা করো। একরোখা কণ্ঠে বলল রিমি। তার চেয়েও খারাপ ভাবে। আমার ওকে সহ্য হচ্ছে না, একটুও না। কেন? ওর কাছে গিয়ে আপনি ভাগ হয়ে গেছেন আমার থেকে। আজ আমার সাথে চোখ রাঙিয়ে আমাকে শাসিয়ে কথা বলতে দ্বিধা করেননি। আর কিছু বললে গায়ে হাতও তুলতেন। এবার হামজা একটু সপ্রতিভ হলো। কাছাকাছি গিয়ে দাঁড়িয়ে নরম সুরে নিজেকে উপস্থাপন করার সুরে বলল, এতটা নিচু আর কাপুরুষ আমি কখনোই হতে পারবো না। যে কোনো নারী, বিশেষ করে তোমার গায়ে হাত উঠবে। আর সবটাই ভুল ধারণা তোমার। অভিমানে জড়ানো কণ্ঠে বলল রিমি। তাই হোক, তবে এই ভুল নিয়েই বাঁচতে চাই। এতে ক্ষতিগ্রস্ত হবে তুমি। রিমি কথা বলল না আর, মাথা নুইয়ে নিল। বেশ কিছুক্ষণ চেয়ে রইল হামজা রিমির নত মুখটার দিকে। চঞ্চল যদি এই নারীটির অচঞ্চল ভাব খুব ব্যথা জাগায় হামজার পুরুষ মনে। কোনো নারী দুঃখিত হলে তার নিজেকে বাজে ধরনের কাপুরুষ বলে মনে হয়। সেই মুহূর্তে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল এবার রিমির থুতনি বেয়ে। সঙ্গে সঙ্গে গাল উঁচিয়ে ধরল রিমির। নোনা পানিটুকু মুছে দিয়ে কপালে একটা শব্দ করে চুমু খেল হামজা। নিজেকে গুটিয়ে মুখটা রিমির মুখের সামনে রেখে নিচু স্বরে বলল, রাত থেকে তোমার সেবা পাইনি। খুব পিপাসার্থ আমি, সাথে অসুস্থ তো বটেই। শরীরের ব্যথা আরো বেড়েছে তোমার সেবা না পেয়ে। এবার একটু আরাম দাও আমায়। এরপর একটা শ্বাস ফেলে ক্লান্ত স্বরে বলল, আই ব্যাডলি নিড ইউ বউ। আসলেই একটা মানুষের ভেতরে আলাদা আলাদা মানুষের জন্য আলাদা স্থান থাকে। কারো জায়গায় প্রতিস্থাপিত হয়ে কেউ সেই জায়গা পূরণ করার সক্ষমতা রাখে না। যে শান্তি ও সুখটুকু তোমার কাছে আছে তা জয় দিতে পারবে না আমায়। জয়ের হাতের ছোঁয়ায় তা পাবো না আমি। তার জন্য তোমাকে প্রয়োজন, শুধুই তোমাকে। হামজা আজ বেরোলো না। জয়কে কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে তারও বের হওয়া যাবে না। অথচ সকাল 10টা অবধি ঘরে বসে থেকে দম আটকে গেল জয়ের। তরু এসে দুবার দেখে গেছে, ওষুধ দিয়ে গেছে সকালে। এরপর থেকে ছাদে বসে আছে। ছাদে দুটো বিভাজন, ছোট্ট এক টুকরো জায়গা তরু জয়ের কাছে চেয়ে নিয়েছে শখের ফুল গাছের টবগুলো রাখার জন্য। বাকি প্রকাণ্ড ছাদরা জয়ের চিলেকোঠা, ছোট আম গাছ, আর বাকিটা কবুতরের খাঁচা। পুরো ছাদরাই কবুতরের বসতি হয়ে উঠছে ধীরে ধীরে। কবুতরগুলোকে দানা দিয়ে তাদের পাশেই চিলেকোঠায় এক কিনারায় বসেছে বই মেলে। তরু এসেছিল কয়েকবার দেখতে। শরীর ভাঙা, অথচ জেদ করে যেন বসে পড়ছে রোদে গায়ে এলিয়ে। পরে গোসলের পানি ভরে জিজ্ঞেস করতে এসেছিল জয় গোসল করবে কিনা। জয়ের নাক লাল, কণ্ঠস্বর বসে গেছে, বারবার নাক টানছে। তরুর কাছে মাথা ব্যথার ওষুধ চেয়ে নিল বেলা 11টার দিকে। জ্বর আসেনি এখনো, তবে ঠান্ডা লেগে গেছে ভালো রকমের। ছাদে পা মেলে বসে কোলের ওপর বই রেখে তাদের চোখ বুলাচ্ছে, আবার কখনো পাশ থেকে গিটারটা তুলে নিচ্ছে, তো কখনো ঠান্ডা হয়ে পড়ে থাকা চায়ের কাপে চুমুক দিচ্ছে। বেশ কিছুক্ষণ দরজার চৌকাঠ ধরে দাঁড়িয়ে দেখলো অগোছালো এই জয়কে তরু। কাছে গিয়ে উবু হয়ে বসে একবার জিজ্ঞেস করলো, শরীর খারাপ লাগছে? জয় বিরক্ত স্বরে বলল, না লাগার কথা। 19 শতকের মেয়েলোকের মতো ঘরবন্দি জীবন কাটাচ্ছি, তো শরীর আর মন আবার লুঙ্গি ডান্স দেবে নাকি এই অবস্থায়? যা তো তুই, কানের কাছে ঘ্যান ঘ্যান করিস না। মা, মেজাজ চটে যাচ্ছে যে কোনো কিছুতেই। যা। দুপুর 1:30টার দিকে এই শরীরেই বেরিয়ে পড়লো বাড়ি থেকে। সম্ভব নয় এভাবে ঘরে পড়ে থাকা। হামজা তখন ব্যথার ওষুধ খেয়ে ঘুমাচ্ছে নিজের রুমে। বেশ ভালো রোদ বেরিয়েছে দুদিন বাদে। আগের দুদিন সূর্যের তেজ কম ছিল। ক্লাস শেষে বিল্ডিং থেকে বের হয়ে শহীদ মিনারের সম্মুখে এসে দাঁড়ালো অন্তু। সেকেন্ড ইয়ারের ফাইনাল পরীক্ষার আর দিন কয়েক বাকি আছে। একটা ছেলের কাছে স্যার কিছু নোট দিয়েছে, তার কাছ থেকে নিয়ে নিতে বলা হয়েছে। অন্তু তার অপেক্ষায় দাঁড়িয়ে রইল ওখানেই। সেই সময় কে যেন ডেকে উঠল পেছন থেকে। কণ্ঠস্বরটা মস্তিষ্কের স্মৃতিতে পৌঁছানো মাত্র চোয়াল শক্ত হলো অন্তুর। জয় আবার ডেকে উঠল, অন্তু। পেছনে ফিরে তাকালো অন্তু। প্যান্ট শার্টের ওপর সাদা রঙা বিশাল একটা শাল জড়ানো জয়ের শরীরে। উদ্ভট ব্যাপার। ভালো রকমের রোদ বেরিয়েছে, তাতেই চাদরের প্রয়োজন নেই। চোখ মুখ বিমূঢ় দেখাচ্ছে, কণ্ঠস্বর বসে গেছে। ঘৃণায় চোখ নত করল অন্তু। জয় সামনে এসে দাঁড়ালো। তোমার নাম কে রেখেছিল? আপনার কাছে প্রয়োজনীয় কোনো টপিক থাকে না, তাই না? অবশ্য যুক্তিযুক্ত বিষয় আপনার সাথে চাইও না। নাকে হাত চেপে আঙুল ঘষাঘষি করে নাক টানল জয়। এরপর হাসি মুখে সুন্দর করে বলল, থাপড়ে তোমার মুখের নকশা বদলে দিই, তার আগে প্রশ্নের উত্তর দাও। অন্তু বিরক্তি নিয়ে চোখ বুজে বলল, আব্বু রেখেছে। এখন আমি যাই?
জয় যেন শুনতে পেল না শেষের কথাটা। প্রথমটার প্রসঙ্গে বলল, তোমার বাপ এই ভেটকি মার্কা নাম ছাড়া মুল্লুক ঘুরে আর কোনো নাম পায় নাই? অন্তু, আরমিন, কি সব বেওড়া নামের বাহার। অন্তু নাক কুঁচকে তাকালো। কি সব ভাষা! এসবের আদৌ কোনো অর্থ আছে? অন্তু জয়ের সামনে দাঁড়ালে নিজেকে খুব অসহায় লাগে। একটা ঘৃণ্য অসহ্য মানুষের সামনে না চাইতেও মুহূর্তের পর মুহূর্ত দাঁড়িয়ে থাকতে হয়, কথা বলতে হয়। এর চেয়ে বড় সহায়হীনতা আর কি হতে পারে? অন্তু বেশ স্বাভাবিক স্বরে জবাব দেওয়ার চেষ্টা করলো। তখন গিয়ে শুধরে দিয়ে আসতেন। তা তো আর দেননি। এখন সেই পুরনো পুঁথি গাওয়ার মানে হয় না। কোনো প্রয়োজন আছে আমার সঙ্গে? চমৎকার ভঙ্গিতে মাথা নাড়ল। আছে তো সুইটহার্ট, তোমার সাথে বহুত প্রয়োজন আছে আমার। তবে আপাতত কথা আছে তোমার সঙ্গে। আমার সঙ্গে কি কথা আছে আপনার? নাক শিউরে উঠল অন্তর। জয় পিছনের দলের উদ্দেশ্যে মুখ বেঁকিয়ে অসহায়ত্বের ভান করে বলল, উফ, কেউ বোঝায় একে আমার সাথে তেজ না দেখাতে। আমি ডিস্টার্ব হই খুব। জলদি বলুন, আমার কাজ আছে। জয় নাক টানলো আবারও। গলার স্বর বসে গেছে। শুনতে আতিফ আসলামের মতো লাগছে কণ্ঠস্বর। উফ রে, এত হুটোপাটা করলে তোমাকে দেখতে আরো বেশি গরম লাগছে সুইটহার্ট। অন্তুর খুব কানে লাগলো কথাটা। কপাল জড়িয়ে ফেলল। সুইটহার্ট? কাঁধ ঝাঁকালো জয়। ইয়াপ, সুইটহার্ট। আমার সাপেক্ষে তুমি একটা সুইটহার্ট। আমি তো ভালো না, অথচ তোমার কাছে একটা সুন্দর মিষ্টি হৃদয় আছে। সুতরাং তুমি সুইটহার্ট অথবা মিষ্টি হৃদয়। জয় যে এসব ওকে জ্বালাতে বলছে রসিকতা করে, তা বুঝে অন্তু তাচ্ছিল হাসল। সেই সূত্র অনুসারে তো আমি সকলেরই সুইটহার্ট। জয় হুট করে দাঁতে দাঁত পিষল। জানে মেরে ফেলবো, খালাস হয়ে যাবে একদম দুনিয়া থেকে। আমি বাদে তুমি আর চার চার সুইটহার্ট। আমি ডেকেছি এই নামে, সুতরাং শুধুই আমি ডাকবো। নিজস্বতা দেখানোর এই ভঙ্গিমাটাও কেবলমাত্র জয়ের রসিকতারই অংশ। বুঝে অন্তু চুপ রইল। জয় আবার বলল, চলো কোথাও বসি। অন্তু হাসল। আপনার মাথা নষ্ট, রাইট? ঘাড় নেড়ে সম্মতি জানাই জয়। তা একটু আদ্রু অবশ্যই। তাই বলে তুমি খোঁটা দিতে পারো না আমায়? ঢং করে নাটকীয়তার সাথে বলল জয়। অন্তু সুন্দর করে হাসল। নাটক শেষ হয়েছে আপনার? শো শেষ হলে এবার আমি যাই? জয় মাড়ির দাঁতে জিহ্বা ঠেকিয়ে হাসল। নাটক ভালো লেগেছে তোমার? ভালো লাগলে আরেকটু করি। খুব বাজে ছিল। জয় ঘাড় চুলকালো। শুনেছিলাম প্রেমে পড়লে মানুষের মেধা হারিয়ে যায়। আমারও নাটক কথার গুণ হারিয়ে গেছে তোমার প্রেমে পড়ে। উফ, কি যে প্রেম প্রেম পাচ্ছে তোমায় দেখে। এত প্রেম কেন তোমার মধ্যে? প্রেমের গোডাউন যেন। জয়ের নাটক দেখে অন্তুর ঘৃণার উদ্রেক হওয়ার সাথে সাথে হাসিও পেল। একটা মানুষ কতটা খারাপ মানসিকতার হলে কাউকে জ্বালাতন করতে এমন বাজে পন্থা অবলম্বন করতে পারে। শহীদ মিনারের সিঁড়ির উপর বসে পড়ল জয়। বসার সময় চাদর উঠে গেল খানিকটা হাতের উপর থেকে। তাতে অন্তুর নজরে এলো জয়ের ব্যান্ডেজ করা হাতটা। হুট করে কৌতূহল জাগলেও পর মুহূর্তে টের পেল তার কেন জানি খুব শান্তি লাগছে ভেতরে জয়ের ক্ষত দেখে। পৈশাচিক এক আনন্দ খেলছে। যে লোকটা একটা মেয়েকে রোজ নিয়ম করে এভাবে হ্যারাস করতে পারে, তার শরীরে যে লোক আঘাত করতে পেরেছে, তাকে খুব করে ধন্যবাদ দিতে ইচ্ছে করলো অন্তুর। জয় দিন দিন ওর কাছে এক জঘন্যতম নিকৃষ্ট ঘৃণ্য চরিত্র হয়ে উঠছে। নিত্যদিনকার একঘোর আজাবের নাম জয়। এই যে ভার্সিটির মাঠে বসে এভাবে ওকে দাঁড় করিয়ে রেখেছে, লোকে দেখছে। প্রতিদিন এই ব্যাপার নিয়ে নিত্য নতুন কাহিনীর উৎপত্তি হয়ে চলেছে গোটা ভার্সিটি জুড়ে। জয় অন্তুর ভাবনা ছিন্ন করে হুট করে বলল, অন্তু। অন্তু যেন খুব মনোযোগী জয়ের কথায়। এভাবে তাচ্ছিলের সাথে জবাব দিল সঙ্গে সঙ্গে, হুম। চলো বিয়ে করে ফেলি। কত বয়স হয়ে গেল আমার, গতকাল একা ঘুমাবো অত বড় বিছানায়। অন্তু অতি ধৈর্যের সাথে হাসল। ভাবনাটা ভালো, তবে সব ভাবনা বাস্তবায়িত করতে হবে কেন? জয় দুপাশে মাথা দুলালো। ভাবনা বাস্তবায়িত না করলে চলে, কিন্তু চাহিদা, সেটা পূরণ না করলে কি করে চলবে? ঠোঁট উল্টে সায় দিল অন্তু। যুক্তি আছে যুক্তিতে। এই সৌভাগ্য আমার কোনো নেকির ফল যে আমি আপনার চাহিদা হয়ে উঠেছি। জয় বেশ উৎসাহিত কণ্ঠে বলল, এক্স্যাক্টলি। কোনো না কোনো নেকির কাজ তো করেছিলি জীবনে। এই জন্য তো আমি তোমার প্রেমে মজে যাচ্ছি দিন দিন। কি জাদুটাই করলে! লাল মরিস তুমি, মেরে ফেলো আমায়। কবির একটু নড়ে চড়ে উঠল। এবার কাশলো গলা খাঁকারি দিয়ে। জয় দ্রুত পিছে ফিরল। কি রে, তুই এবার অস্ত্র বের করছিস নাকি? আরে শালা, প্রেমিকার প্রেমে মরা আর তোর মতো ব্রয়লারের অস্ত্রের আঘাতে মরা এক না রে পাগলা। তার উপর প্রেমিকার সামনে তোর হাতে জখম হয়ে মরলে মান ইজ্জত কিছু থাকবে? পেছনের ছেলেগুলো হেসে উঠল সশব্দে। অন্তু ঠান্ডা চোখে চেয়ে রইল জয়ের বদমাইশে হাসি ঝুলানো মুখটার পানে। কত সাবলীলভাবে নাটকীয়তার সাথে নোংরা কথাগুলো অবলীলায় বলে চলেছে। অন্তু জিজ্ঞেস করল, আপনার জরুরি কথাটা বললেন না এখনো? তড়িৎ গতিতে জবাব দেয় জয়।
আই লাভ ইউ। প্রেমে পড়ে যাও আমার। অন্তু হাসলো। এই জন্মে তো না, পরের জন্ম অব্দি অপেক্ষা করতে বলছো? জি, একদম, যেটার কোনো অস্তিত্ব নেই। তাহলে তো যা হওয়ার আর করার এই জন্মেই করতে হবে। এত খারাপ দিন আমার জীবনে কোনোদিন আসবে না। অন্তুর শীতল ভাবটা কেমন ন্যাপথলিনের টুকরোর মতো বাষ্প হয়ে যাচ্ছে যেন। কড়া হয়ে উঠছে কণ্ঠস্বর। জয় উঠে দাঁড়ালো। তোমার জীবনে এত ভালো দিন আমি রাখবো না, যে তুমি আমায় ভালো না বেসে পার পাবে। চ্যালেঞ্জ করো না আমায়। আমি সিরিয়াস হয়ে গেলে খুব বাজেভাবে ফেঁসে যাবে। কথাটা দারুণ প্রভাবিত করলো অন্তুকে। কর্কশ গলায় বলে উঠল, ধরুন চ্যালেঞ্জ করলাম। এতটুকু দৃঢ়তা তো আমার এই আমের ওপর রাখি আমি, যে এমন কোনো দুর্বলতার অস্তিত্ব নেই এই জগতে যেটা আপনার মতো সভ্যতাহীন আদিম পশুকে ভালোবাসতে বাধ্য করতে পারে আমায়। সেখানে স্বয়ং মৃত্যুকে আমি চ্যালেঞ্জ করছি এর প্রেক্ষিতে। মরণ স্বীকার করলাম আপনার কথার বিপরীতে। জয় হঠাৎই সপ্রতিভ হয়ে উঠল। তার মুখটা গাঢ় গভীরতায় ছেয়ে গেল। এতটা আন্তরিক ভঙ্গিতে আগে দেখা হয়নি জয়কে। সতর্ক করার মতো করে শান্ত স্বরে বলল জয়, আরমিন, তোমার এসব কনফিডেন্স আমায় আবার সিরিয়াস না করে তোলে। দেখো, অটল হলো অন্তুর কণ্ঠস্বর। আপনার এই কথাটাই আমার জিদের আগুনে কেরোসিনের দ্রবণ ঢালছে। খুব খারাপভাবে হারবে তুমি। খুব ভালোভাবে পিছু হটবেন আপনি। আমার মান মর্যাদা ও সম্মান ছাড়া আমার এই গোটা জীবনে দ্বিতীয় কোনো পিছু টান বা দুর্বলতা আমি রাখিনি। তীব্র জিদ যেন দগদগ করছে অন্তুর উচ্চারিত প্রতিটা বাক্যে। জয় আর কথা বলল না। চমৎকার মুচকি হাসল, যেন নীরবে মেনে নিয়ে গিলে ফেলল সে অন্তুর কথাটাকে। অন্তু খুব ভালোভাবে বোঝে, জয় প্রথম দিন থেকে শুরু করে আজ অবধি কোনো একটা দৃশ্যপটও মাথা থেকে সরাতে পারেনি। সেই সব মাথায় রেখে, সেসবের চ্যালেঞ্জগুলো মুখস্থ রেখেই অন্তুর সাথে সাবলীল ভঙ্গিমায় বারবার কথা বলতে আসে। জয় মাথা তুলে ইশারা করল অন্তুকে চলে যেতে। অন্তু দাপুটে পায়ে হেঁটে বেরিয়ে গেল ভার্সিটির ফটক পেরিয়ে। জিদে তার সর্বশরীরে বিদ্যুতের ঝলকানির মতো তেজস্ক্রিয়তা নিঃসৃত হচ্ছে যেন। তার এই তীক্ষ্ণ আত্মমর্যাদার ওপর প্রতিনিয়ত ক্ষয়কারী আচরণ ঢালছে জয়। সহ্যসীমা পেরিয়েছে যেদিন জয় বাড়ি অবধি পৌঁছে গেছিল। কতই তো চুপ থাকলো সম্মানহানি বা জয়ের আক্রোশের শিকার হবার ভয়ে। অথচ জয়ের থামার নাম নেই। প্রতিনিয়ত চক্রবৃদ্ধি হারে বাড়ছে তার নোংরামির মাত্রা। অন্তুর ভেতর শক্ত করে এঁটে বেঁধে রাখা জিদের দুয়ারের কিটটা কখন জানি খুলে ফেললো আজ জয়। আর কোনো ভয় কেন জানি কাজ করছে না। জয়ের ওই নোংরা শান্ত হাসিটাও কোনো প্রভাব ফেলল না পুরো পথ অন্তুর ওপর। জিদে ঘেরাও করা এক ঘোরের মধ্যে পৌঁছে গেল বাড়ির দরজায়।